আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও এখন মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তবে এখন যেহেতু সুস্থ হয়েছি, ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি প্রিয় প্রণয়িনী, পর্ব সংখ্যা 61। শুক্রবার সকাল। আজকে অনিকা আর আরুষের বিয়ের দিন। সকাল থেকে উৎফুল্লভাবে তোড়জোড় করছেন বাড়ির সবাই। অনিকা আর তাদের পরিবার এসেছে 11টার দিকে। হাসি হাসি মুখ সবার। ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করা হলেও সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটা। ও বাড়ি থেকে ছুটে আসছে ইরহাম সৌরভী, কখনো এই বাড়ি থেকে ও বাড়ি ছুটে যাচ্ছে। প্রয়োজনে অপ্রয়োজনে ছোটাছুটি করে শরীর গরম করে ফেলেছে। রোহিণী বেগম অনিকাকে দেখেই ভুরু নাচালেন। কিচেনের দিকে যেতে যেতে জিজ্ঞেস করলেন, অনুভূতি কী? মেয়েটা চোখের পাতা ফেলে সৌজন্য রক্ষার্থে হাসল। কি অনুভূতি উত্তর দিতে পারল না। তার খুশিতে কান্না চলে আসছে। এইটা বললে সবাই হাসবে তাকে নিয়ে। রোহিণী বেগম কিচেনে চলে গেলেন। ড্রয়িং রুমে বসা অনিকার সাথে সৈয়দ বাড়ির যে কারো চোখাচোখি হলে মিষ্টি হাসির বিনিময় করছে। কেউ আর আজ তাকে দেখে মুখের ভাবগতি বদলাচ্ছে না, নাক চূড়ায় তুলছে না। মেয়েটার ভালো লাগছে। রুমি খান নিজেও হাতে হাতে কাজ করে এগিয়ে দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছেন। বাড়ির বউয়েরা আজ মানা করল না, ওনাকেও গুছিয়ে দিল কাজ। জাদুঘর থেকে 4টি বাটি প্লেট বের করার দায়িত্ব পড়ল রুমি খানের ঘাড়ে। ভদ্রমহিলা কথা বলছেন, তার সাথে হাসি মুখে কথা বলছে রোহিণী বেগম। আফসোস নিয়ে বললেন, ইস, আমার একটা মেয়ে যদি থাকতো তাহলে মাহাদির সাথে বিয়ে দিতাম। রুমি খানের চলন্ত হাত থামল সেকেন্ড কয়েকের জন্য। রোহিণী আর চোখে তা দেখলেন, মনে করলেন ভদ্রমহিলা তার কথায় অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি বললেন, মোমো আছে তো, ওর সাথে দেখুন পারেন কিনা। রোহিণী ভুরু উঁচিয়ে হেসে ফেললেন, বললেন, শাশুড়ি রাজি যখন, তাহলে পাত্রী রাজি করাতে খুব একটা কষ্ট হবে না। মোমো মনে হয় রাজি হবে না। এর আগেও আমরা সম্বন্ধ দিয়েছিলাম ভাইয়ের কাছে, ও রাজি হয়নি। রোহিণী বেগম নিজের দিকে আঙুল দিয়ে ইশারা করলেন, বললেন, আমার উপর ছেড়ে দেন ভাবি, এক চুটকিতে রাজি করিয়ে দেব। এমন ব্ল্যাকমেল করে দেব, ও কি, ওর মরা দাদিও রাজি হয়ে যাবে। ঝর্ণা বেগম পেছন থেকে উদয় হলেন হঠাৎ করে। কাঁধ জড়িয়ে ধরলেন জায়ের, জিজ্ঞেস করলেন, কি করবি তুই ছোট? কান্না করবি? রোহিণী বেগম মাথা দোলালেন, বললেন, প্রয়োজন হলে কান্না করব, মাটিতে গড়াগড়ি খাবো, বড় ভাইয়ার মতো আত্মহত্যা করার হুমকি দেব। ওদের থেকে বেশি জেদ যে আমার, তা বুঝিয়ে দেব। মানতেই হবে ওকে। এত সুন্দর ছেলে পাবে কোথায়? ঘরে বসে বসে এখন একটা ছেলে পাওয়া যায় কি ফেল না। রোহিণী বেগমের কথায় ঝর্ণা হেসে ফেললেন। কাজ করতে করতে এই সেই নিয়ে আলোচনা করলেন নিজেদের ভেতরে। তাদের আলোচনা সবার ব্যাঘাত ঘটাতে সোহেব সাহেব হাঁক ছুড়লেন, ঝর্ণা, এই ঝর্ণা, আমার কাপড় কোথায় রেখেছো? ঝর্ণা বেগম নিচ থেকে উত্তর দিলেন, এসে বের করে দিচ্ছি, অপেক্ষা করুন। তবুও সোহেব সাহেবের হাঁক ছাড়া বন্ধ হলো না। একবার ডাকলেন, এই ঝর্ণা, একবার ইরহামের মা, আহানের মা, এইসব বলে ডেকেই চললেন। স্বামীর রেডিও অফ হতে না দেখে মাথার ওড়না সামলে ভদ্রমহিলা ছুটলেন উপরে। রোহিণী বেগম পেছন থেকে খিল্লি ওড়ালেন, যাও যাও আপা, এই বয়সে ভাইয়া প্রেম করার জন্য তোমাকে এইভাবে ডাকতেছে। ঝর্ণা বেগম সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে ধমকালেন, চুপ, একদম চুপ। সবাইকে নিয়ে মজা ওড়ানোর স্বভাব হয়ে গিয়েছে তোর, তাই না? সেই কথার উত্তর আর শোনা হলো না। ছুটতে হলো দিশেহারা হয়ে রুমে। সোহেব সাহেব একাই চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেললেন। আরশকে বুধবারে বলা হয়েছিল পাত্রীর সাথে একান্তে একবার দেখা করে আসার জন্য, কিন্তু সে যায়নি। শুক্রবার সকাল থেকেই লাগাতার বাড়ির পুরুষেরা বললেন দেখা করার জন্য, তবুও আরশ গেল না। হিলাল সাহেব জিভ আর দাঁত দিয়ে চসূচক শব্দ উচ্চারণ করলেন, বললেন, ভীষণ আফসোস করবে আরশ, ভীষণ আফসোস করবে। আরশ আফসোস করবে কি নিয়ে সেটাই ভেবে পেল না। এই বিয়ে নিয়ে তো আফসোস করছেই সে। তার জীবনে কি আফসোস করার অভাব আছে? তাই বাবার কথার আমলে নিল না। নির্লিপ্ত মুখে গোসলে ঢুকে গেল। জায়েন নক করল দরজায়। ভেতর থেকে আরশের গলার স্বর ভেসে এলো, কি চাই?
জাইন হেলাল সাহেবের মতো করেই বলল, এখনো সময় আছে আরস, একবার নববধূর সাথে দেখা করে আয়, কিছু বলার থাকলে বলে দে ওকে। আরস চসূচক শব্দ উচ্চারণ করে মানা করে দিল। গোসলে থাকতে থাকতে কয়েকবার দরজায় টোকা পড়ে গেল। একবার লিপি বেগম, একবার সোহেব সাহেব, একবার ঝর্ণা বেগম, একবার রোহিণী এসে বললেন নববধূর সাথে দেখা করে আসতে। আরস ভেবে পেল না, নিয়ম করে এমন নববধূর সাথে দেখা করে আসার কথা কেন বলা হচ্ছে তাকে। তার সেই মনের ভেতরে দলা পাকানো প্রশ্নগুলো মনেই দলা পাকিয়ে রইল। গোসল শেষে বের হয়ে সাদা পাঞ্জাবি গায়ে চড়ালো, আতর শরীরে লাগিয়ে মাথায় টুপি পরে বের হলো রুম থেকে। গা হতে বের হওয়া আতরের গন্ধে মৌ মৌ করে উঠল চারিপাশ। সিঁড়ি ভেঙে নিচে নেমে আসতে আসতে দেখলো সবাই এসে সোফার উপর বসে গিয়েছে। আরস এগিয়ে গেল। লিপি বেগম বললেন, দোয়া নিয়ে নাও আরস, নতুন জীবন শুরু করতে যাচ্ছ তুমি। আরস মানা করে দিতে চাইল। লিপি বেগমের অসহায় দৃষ্টির তোপে পড়ে মাথা ঝুঁকিয়ে দোয়া নিল সবার থেকে। সবার একটাই দোয়া, সুখী ও সুন্দর দাম্পত্যে সে যেন পায়। লিপি বেগম কপালে চুমু এঁকে দিলেন। রোহিণী বেগম কাঁধে চাপড় দিয়ে হাসলেন, বললেন, যে ঝড় নিয়ে আসতে যাচ্ছ তাকে নিয়ে সুখে জীবন কাটাও। আরস গম্ভীর মুখে দোয়া গ্রহণ করলো। একে একে বের হলো বাড়ি থেকে সবাই। সৈয়দ বাড়ির সামনে নাসির সাহেব আর ইরহামকে দাঁড়ানো দেখতে পাওয়া গেল। দুজনে গায়ে সাদা পাঞ্জাবি। ভদ্রলোকের হাস্যোজ্জ্বল চেহারা দেখে লজ্জায় আরস মাথা ঝুঁকিয়ে নিল। নাসির সাহেব বললেন, জীবনে সুখী হও, যাকে পাওনি তাকে নিয়ে কষ্ট পেও না, যাকে পাচ্ছ তাকে নিয়ে ঝঞ্ঝাটহীন সুখী জীবন শুরু করো। আরস চোখ উপরে তুলল না, তার মস্তিষ্ক অসাড় হয়ে আসছে। যাকে চেয়েছিল খুব করে তাকে তো পায়নি, যাকে কখনো চায়নি সে আসছে তার জীবনে। কত করে খোদার কাছে চাইল বিয়েটা ভেঙে যাক, কিন্তু তার দোয়াটা কবুল হয়নি। আজ নাকি তার বিয়ের দিন, সবাই কি খুশি। নুসরাতের বাবা, তার মেজো বাবা নাকি এই বিয়েতে তাকে খুশি হতে বলছে। লোকটা নিজের মেয়ের জামাইকে বলছে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিতে। সবাই এত পাষাণ হয়ে যাচ্ছে কেন? আরসের কষ্ট কি তাদের চোখে লাগছে না? না, লাগছে না। লাগলে কি আরসকে তার নিজের বাবা আত্মহত্যার হুমকি দিতে পারতো? নুসরাতকে সামান্য মেয়ে বলতে পারতো? না, বলতে পারতো না। ওই 25 সালটা আরসের জন্য কুফা জহির হবে কে জানতো। যেদিন নুসরাতের সাথে তার দেখা হলো সরাসরি, সে ভেবেছিল ওরা নুসরাত, কিন্তু এই মেয়েটা তাকে ভুল প্রমাণ করে দিয়ে বলে উঠল সে সেই ব্যক্তি না। আরস মেয়েটার আচরণে ওকে খুঁজতে লাগলো। সে খুব করে চাইতো সে যাকে ভেবেছে সেই মেয়েটা যেন ও হয়। আর আরস বিশ্বাস করতে পারেনি যেদিন জানতে পেরেছিল সে যাকে নুসরাত ভেবেছিল সে ও। ওর আচরণে ছোটবেলার নম্রভদ্র মেয়েটার কোনো আঁচই পাওয়া যেত না। এই মেয়ে তো সারাদিন লাফায়, চেঁচায়, গালিগালাজ করে, যার রগরগে চঞ্চলতা, যে আরসকে দেখলে হাসে দাঁত বের করে, টিটকিরি মেরে ডাকে, এই আরস ভাই। ওর গলার স্বর, ওর মুখ, ওর নখ, ওর লম্বা লম্বা আঙুল, শীর্ণ হাত, হাত নাড়িয়ে কথা বলার ধরন, ওই মেয়েটার সব কিছু আরসের ভীষণ পছন্দ। পুরো মানুষটাই আরসের ভীষণ পছন্দ। আরস জাহির করতে পারেনি কখনো। ওই ওভাল আকৃতির মেয়েটির মুখটা পুরো আদর আদর ঠেকতো তার কাছে। দেখলেই ইচ্ছে হতো গাল দুটো টেনে দিতে, না হয় চুল দুটো টেনে দিতে। আরস খুব বেশি তাকাতো না ওই মুখের দিকে। অনেক সাহিত্যিকদের বলতে শুনেছে মেয়েদের মুখের দিকে বেশি তাকালে নাকি ভালোবাসা হয়ে যায়। আরস তাই সরাসরি মুখে তাকায়নি। দূর হতে কখনো তাকালে নুসরাত ছেড়ে দিত তার চেহারা। বিরক্ত হয়ে বলতো আরস, আরস ভাই, এইভাবে তাকাবেন না, অস্বস্তি হয়। নুসরাতের সেই কথা শুনেই সে জেদ ধরে তাকিয়ে থাকতো। আর ওই তাকিয়ে থাকাই তার মরণ হয়েছে। উচিত হয়নি এইভাবে জেদ ধরে তাকিয়ে থাকা। এতটা জেদ ধরা উচিত হয়নি। আরসের মস্তিষ্ক বলছে বারবার, কোনোদিন চায়নি নুসরাতের সাথে তার কিছু হোক, কিন্তু সে যে নিজের চাওয়ার বাহিরে বেরিয়ে গিয়ে আবারও চেয়েছিল মেয়েটা একান্ত রূপে পুরোটাই তার হোক। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আরস। গলা শুকিয়ে যাচ্ছে, চোখ ঘোলাটে হয়ে আসছে সময়ের সাথে। পানি পিপাসা পাচ্ছে তার, পায়ে খুব একটা ভর পাচ্ছে না, তবুও পা টেনে নিয়ে চলল সামনে।
কপালের কাছের ভেজা চুলগুলো এসে লেপ্টে আছে। চোখ ঢেকে ফেলেছে এক গাছি দুই গাছি চুল বেরিয়ে এসে। কান্না আসছে ভীষণ। হৃদযন্ত্র মুখিয়ে আছে চিৎকার করার জন্য। গলার কাছে কান্না দলা পাকিয়ে নিজের বিস্তার ঘটাচ্ছে। ঠোঁটগুলো কেঁপে উঠল ধীর ধীর করে। নত রাখা মাথাটা আরও বেশি নত হলো। থুতনি লেগে গেল কণ্ঠদেশের সাথে। পুরুষালী উঁচু কণ্ঠদেশের ওঠানামা বাড়ল। নিজেকে সামলানোর জন্য বারংবার ঢোক গিলল সে। হয়ে উঠল না। হাত দিয়ে ভর খুঁজল। আশেপাশে ভর হিসাবে কিছু পাওয়া গেল না। ডান হাত দিয়ে বাম হাত শক্ত করে চেপে ধরে নিজেকে ঠিক রাখার চেষ্টা করলো। তবুও কংক্রিটের রাস্তায় 1 ফোঁটা 2 ফোঁটা করে গড়িয়ে পড়ল চোখের নোনা জল। 5 বছর পূর্বের ঘটনাগুলো টেলিকাস্ট হলো। বৃষ্টির রাতে রেস্টুরেন্টের সামনে নুসরাতকে এইভাবে ফেলে আসা ঠিক হয়নি মনে হলো। কেন সে নুসরাতকে ফেলে আসলো? একবার কেন জানতে চাইল না সে কেন এসেছে নাহিয়ানের সাথে দেখা করতে? হয়তো সেদিন পূর্ব নুসরাতের হাত ধরেছিল, নুসরাত ধরেনি। হয়তো সব কিছু তার দেখার ভুল ছিল। কেন সেদিন সে একটু সময় নিয়ে নুসরাতের সাথে আলোচনায় বসলো না? কেন মিটমাট করলো না? ধুম করে তালাকের সিদ্ধান্তে চলে যাওয়া একদম উচিত হয়নি, একদমই উচিত হয়নি। আরশ দুই পাশে পাগলের মতো মাথা নাড়ালো। নুসরাতটা একটু বেশি রাগী। তার উচিত ছিল মেয়েটাকে বোঝা। ও তো বুঝিয়ে বলতো। কেন সে জানতে চাইল না? কেন নাদানের মতো আচরণ করলো সে? ঠিক হয়নি এতটা সিন ক্রিয়েট করা। কিছুই ঠিক হয়নি। ছেলেটার মনে হলো তার শ্বাস আটকে আসছে, সে মরে যাবে। আফসোস হলো ভীষণ, ভীষণ আফসোস হলো। বুকের কাছে মুঠি পাকিয়ে আলগোছে কিল বসালো। শ্বাস ঠিকমতো বের হচ্ছে না। নাকের ডগা দিয়ে রক্ত বের হচ্ছে। হাতের তালু দিয়ে স্পর্শ করতেই আঠালো ঠেকলো। আরশ তাচ্ছিল্য করে সেদিকে তাকিয়ে হেসে ফেলল। মসজিদে ঢোকে আবারও অজু করলো। নাক ভালোভাবে পরিষ্কার করতে গিয়ে বুঝলো সাধারণ দিনের তুলনায় আজ বেশি রক্ত বেরোচ্ছে। ঠোঁট বাঁকিয়ে তিক্ত হাসি হাসলো। রুমাল দিয়ে নাক মুছে ফেলতেই মসজিদের সামনে দেখলো নুসরাত দাঁড়িয়ে আছে। পরনে সাদা রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না টানা। কি সুন্দর লাগছে তা শব্দের দ্বারা আরশ ব্যক্ত করতে পারবে না। রক্তবর্ণের পাটা মসজিদের টাইলস স্পর্শ করতেই নুসরাত তার গা ঘেঁষে দাঁড়ালো। কানের কাছে ফিসফিস করে বলল, আরশ ভাই, আমার আরশ ভাই, আপনি বিয়ে করে ফেলছেন? আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছেন? আপনি তো দেখি মিথ্যুক আরশ ভাই, মিথ্যে কথা বলেছিলেন আমায়। আরশ ঠোঁট চেপে সরিয়ে নিল চোখ। নুসরাত চেপে ধরা হাতটা শক্ত করে। আঙুলের গাঁটগুলো আস্তে আস্তে সাদা বর্ণ ধারণ করে। নুসরাত তবুও তার হাত ছাড়ে না। চোখ দুটো দিয়ে আরশকে করুণা করে, ভীষণ তাচ্ছিল্য করে শুধায়, বিয়ে করে নিচ্ছেন? আপনিও সেই সব চিরাচরিত বাঙালি পুরুষ তাই না, যারা বউ মরার সপ্তাহ পর বিয়ে করে নেয়? আমি তো আপনাকে এমন ভাবিনি আরশ ভাই। আপনি না আমার আরশ ভাই? হ্যাঁ, আপনি আমাকে রেখে বিয়ে করে নিতে পারেন কিভাবে আরশ ভাই? এই আরশ ভাই। আরশ তাকিয়ে থাকে ওই মুখটার দিকে। নুসরাতের মুখটা 5 বছর পূর্বে শেষ দেখেছিল। এরপর 5 বছরে কেমন হয়েছে ওই মুখ আরশ জানে না। নিশ্চয়ই আরও বেশি আকর্ষণীয় হয়েছে তার সামনে এখন। সেদিনকার বৃষ্টির সময় রাগে লাল টকটক হয়ে যাওয়া নুসরাতের মুখটা ভাসছে তার চিন্তার ভেতরে। সাদা কামিজ সালোয়ার পরিহিত মেয়েটা তার কলারের অস্তিন চেপে ধরল। লাল হতে দেখা গেল আক্ষি যুগল। আপনি বলেননি আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবেন? হ্যাঁ বলেননি? তাহলে এই মিথ্যাটা কেন বললেন? মিথ্যা কেন বললেন? আপনি মিথ্যুক আরশ ভাই, আপনি মিথ্যুক। আপনি জানেন না আমি হিংসা করি অন্য মহিলাদের আপনার পাশে। আপনি জানতেন না? এই আরশ ভাই উত্তর দিন। আরশ উত্তর দিতে পারল না। তার চোখ দুটো আবারও ভরে আসছে। নুসরাত থেমেছে। তাকে থামতে হয়েছে। শ্বাস আটকে আসছে তার। আবারও লম্বা শ্বাস টেনে বলল, পুরুষ মানুষের 4 বিয়ে জায়েজ আছে, তাই বলে আপনাকে 2 বিয়ে করতে হবে আরশ ভাই? বিয়েতে মানা করে দেন। আরশ মাথা নাড়িয়ে বলল, আচ্ছা মানা করে দেব। তুই বলছিস মানা করে দিতে, তাই মানা করে দেব। নুসরাত গালে হাত ঠেকিয়ে বিষণ্ণ স্বরে বলল, না থাক, মানা করবেন না। মেয়েটার বিয়ের দিন বিয়ে ভেঙে গেলে লোকে খারাপ বলবে। বিয়ে করে নিন আরশ ভাই। আপনি বিয়ে করে নিলে
আমি আর আপনার সামনে আসব না। আরশের চোখ দুটো তড়াক করে বড় হয়ে গেল। জিজ্ঞেস করলো, কেন আসবি না? নুসরাত সে কথার উত্তর দেয় না। হঠাৎ করে তার গায়ের কাপড়, শরীর, মাথা, হাত সবকিছু ছাইয়ের সাথে মিলিয়ে যায়। আরশ ধরতে গিয়ে টের পায় কিছুই নেই সেখানে, মসজিদের রেলিং ছাড়া। কানে ভেসে আসে হুজুরের ওয়াজ, মানুষের গম গম আর পানির শব্দ। আরশ ঢোক গিলে এগিয়ে যায় মসজিদের ভেতর। যত তার পা সামনে আগায় তত যেন মানুষের সমাগম কমে যায়। চোখের সামনে ভেসে ওঠে আল্লাহর ঘর। চোখ দুটো তুলে সেদিকে তাকিয়ে থাকে শূন্য নয়নে। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হয় না আরশের। মস্তিষ্ক মনের দাবানলে বুকটা ভার হয়ে আসে। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে সে তৃষ্ণার্ত নজরে থাকে। চোখ বেয়ে গড়িয়ে পড়ে, কান নাড়া ঝরঝর করে, মুক্ত দানার মতো তা পুরুষালী গাল বেয়ে ঝরে পড়ে। ধারালো থুতনিতে আটকে থাকে, দাগ থেকে যায়। আরশ ভুলে বসে সে কোথায়। শুধু তার মনে হয় বুকের ভারটা কমানো দরকার। মসজিদের ভেতরে বসেছিল অনেকেই। চুপচাপ বসে ইমাম সাহেবের ওয়াজ শুনছিল। ফুপিয়ে কান্নার শব্দে মসজিদের ইমাম নিজের ওয়াজ থামিয়ে দেয়। অপ্রত্যাশিত এই ঘটনায় পুরো সোসাইটির মানুষও ঘুরে তাকায় নিজেদের পেছনে। অনেকে স্তম্ভিত নয়নে তাকিয়ে থাকে, অনেকের চোখে সহানুভূতি। কেউ এগিয়ে আসলো না। হেলাল সাহেব আগাতে চাইল সামনে, আরশকে সামলানোর জন্য। জাইন থামিয়ে দিল, বলল, ছেড়ে দাও ওকে, ওর মতো কেঁদে নিক, এরপর আর কাঁদবে না। আরশের কান্নার শব্দটা বাড়ল না, ধীরে ধীরে তা কমে গিয়ে গলার কাছে চেপে ধরল। আল্লাহর কাছে সে নিজের অনুভূতিগুলো বলল, আমি চাইনি ওকে আমার জীবনে, তুমি দিয়েছো। তুমি ভাগ্যে রেখেছিলে ওকে আমার, ভাগ্যের জন্য জুড়ে দিয়েছিলে ওর সাথে আমাকে। যদি জুড়েই দিলে তাহলে পুরোপুরি দিলে না কেন? আমার কথা অভিযোগ প্রকাশ পাচ্ছে, আমি জানি। আমি তুমি ছাড়া আর কার কাছে অভিযোগ প্রকাশ করব বলো? তুমি তো তোমার বান্দাদের বলেছো তোমার কাছে 2 হাত পেতে চাইতে, তুমি নাকি তাদের ফিরিয়ে দিতে লজ্জিত হও। আমি তো চাইলাম 2 হাত মেলে তোমার রহমত চাইলাম। তোমার এক বান্দিকে আমি চাইলাম, আমার স্ত্রীকে চাইলাম। তুমি আমাকে দিলে না, আমাকে ফিরিয়ে দিলে। যাকে চাইলাম না তাকেই দিয়ে দিলে। ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। বিয়ে হলো তোমার রহমত। আমার মতো একটা ছেলের সাথে বিয়ে হলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি জানি তুমি উত্তম পরিকল্পনাকারী। তবুও আমি চেয়েছিলাম নুসরাত আমার হোক, এখনও চাচ্ছি নুসরাত আমার হোক। ইয়া রব, ইয়া আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমি নিজের ভগ্ন হৃদয় নিয়ে 1000 বার তোমার কাছে ওকে চেয়েছি। যখন থেকে বুঝেছি ওকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না, তুমি ছাড়া আর কারোর কাছে ওকে চাইলে আমি পাবো না, তখন থেকেই প্রতিটা মোনাজাতে আমি তোমার কাছে ওকে চেয়েছি, ওর সুস্থতা কামনা করেছি। তবুও কেন তুমি আমায় খালি হাতে ফিরালে? আমার কষ্ট হচ্ছে, তোমার বান্দা কষ্ট পাচ্ছে। সে তোমার কাছে আবারও আশা নিয়ে হাজির হয়েছে। আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমি আবারও তোমার কাছে নুসরাত নাসিরকে চাচ্ছি, আবারও চাচ্ছি। জানি ও বেঁচে নেই, ও মৃত। এই 2 হাতে আমি ওকে মাটিতে রেখে এসেছি, তার শেষ ঠিকানায় রেখে এসেছি। তবুও আমি চাচ্ছি নুসরাত নাসিরকে। আরশ ঠোঁট কামড়ে ধরল, গলার আওয়াজ আটকে আসছে, কান্নারা শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। ঠোঁট দিয়ে কথা বের হচ্ছে না তার। তবুও বিড়বিড় করে উচ্চারণ করলো, যখন দেবেই না, ভাগ্যেই রাখুনি, তখন কেন ওর সাথে আমার দেখা করালে? আমি তো ঠিকই ছিলাম আমার জীবন নিয়ে, কিন্তু তোমার প্ল্যান ভিন্ন ছিল, তাই না? তোমাকে আমি বলেছিলাম ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি ওকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি বাঁচতে পারি ওকে ছাড়া, তাই দেখাচ্ছ। আমাদের দেখা না হলেও পারতো, আমাদের বিয়েটা না হলেও পারতো, আমাদের কোনো কিছু না হলেও পারতো। আমি আরশ হেলাল না হলেও হতো, ও নুসরাত নাসির না হলেও হতো। আমাদের দেখা না হলেও পারতো, আমাদের এই অধ্যায়, এই শুরু না হলেও পারতো। অনিকা লাল রঙের লেহেঙ্গাটা দোতলা ড্রয়িং রুম থেকে নিয়ে নিচে নেমে আসলো। মোমো একপাশে ধরে রেখেছে। লিপি বেগম এগিয়ে এসে হাসলেন, এক হাতে জড়িয়ে ধরে চুমু খেলেন গালে। বললেন, কিছু মনে করো না মা, খেয়াল রাখতে পারছি না। ওই বাড়িতে চলে যাও লেহেঙ্গা নিয়ে, ওখানে গিয়ে রেডি হও, যাও। মেজো আছে সেখানে, সে তোমার খেয়াল রাখতে পারবে। অনিকা বিনয়ী ভঙ্গিতে হাসলো,
বলল, জি আন্টি, কোনো সমস্যা নেই, আমি ওই বাড়ি চলে যাচ্ছি। ডার্ক রেড কালার লেহেঙ্গা সে আর মোমো একা ধরে আগলাতে পারল না। বলল, একটু সাহায্য করো আমিরা। আমিরা বিনা বাক্যে বয়ে সাহায্য করতে এগিয়ে এলো। ডলের ওপর পরানো লেহেঙ্গা নিয়ে চলে গেল নাসির মঞ্জিলে। সেখানে প্রবেশ করতেই ইশরাতের সাথে দেখা হলো অনিকার। দুজনেই হাসলো ঠোঁট টিপে। অনিকা শুধালো, কেমন আছেন ইশরাত? ইশরাত মাথা দুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বসুন আপনি। রেডি এখন হবেন নাকি মসজিদ থেকে আসার পরে? অনিকা সোফায় আরাম করে বসতে বসতে বলল, ড্রেসিং রুমে নিয়ে লেহেঙ্গা রেখে দিন, আমি পরে গিয়ে রেডি হচ্ছি। একটু কিছু খাওয়া প্রয়োজন, গলা শুকিয়ে যাচ্ছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। ইশরাত অবাক হওয়ার ভান করলো, মজা উড়িয়ে বলল, উমা, নববধূকে কেউ খাবারই দিল না দেখি। ইশরাতের কথাটা শেষ হতেই ক্ষীণস্বরে হাসলো, সাথে করে আনিকাও হাসলো। সৌরভী এনে তার হাতে ড্রিঙ্কও ধরিয়ে দিতে দিতে বলল, নিন মেজো ভাবি, একটু ঠান্ডা খেয়ে রেডি হতে যান। অনিকা হাত বাড়িয়ে নিল। তার হেজেল বর্ণের নয়নজোড়া ভীষণ উজ্জ্বল, চেহারায় আলাদা জৌলস খেলে যাচ্ছে। সেই জ্যোতির কারণ কি কেউ জানে না। অনিকা এক ঢোকে পুরো গ্লাস শেষ করে উঠে দাঁড়ালো। ডলসহ লেহেঙ্গা টেনে সিঁড়ির দিকে নিয়ে যেতেই জিজ্ঞেস করল, লেহেঙ্গাটা দারুণ মানাবে তাই না? ইশরাত মাথা দোলাতেই অনিকা একটু হাসলো। ঠোঁটের ওপর সূক্ষ্ম টোল পড়ল তার। বলল, ড্রেসিং রুমে যাচ্ছি, আপনারা সবাই আপনাদের কাজ করুন, একেবারে প্রিপেয়ার হয়ে বের হব। অনিকা একাই লেহেঙ্গা টেনে নিয়ে যেতে লাগলো। মমো জিজ্ঞেস করলো, আমি সাহায্য করতে আসবো, ধরার জন্য লাগবেই? অনিকা মানা করে দিল, বলল, একাই পারবো। তাড়াতাড়ি তো সব কিছু করতে হবে, না হলে কখন সবাই চলে আসে। সবাই থামস আপ দেখিয়ে চলে গেল নিজ নিজ কাজে। নাজমিন বেগম নামাজ পড়া শেষে সালাম ফিরিয়েছেন মাত্র। ইশরাত ভেতরে প্রবেশ করতেই তিনি ইশারায় কাছে ডাকলেন। দোয়া পড়ে মাথার উপর দু একটা ফু দিলেন, হাত বুলিয়ে দিলেন। ইশরাত মাথা ইশরাত মাথা নাজমিন বেগমের কাঁধে ফেলে রাখলো, আবদার করলো, আম্মু শাড়ি পরো, আজ বিয়ে বাড়ি, এইভাবে সালোয়ার কামিজ পরে থেকো না। নাজমিন বেগম ইশরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, আচ্ছা পরবো, তোর কি শরীর খারাপ লাগছে? ইশরাত দুই পাশে মাথা দোলালো। শরীর খারাপ লাগছে না বললেও মাথা ফেলে রইল মায়ের কোলের উপরে। কি হলো বোঝা গেল না, একটু পর হু হু করে কেঁদে উঠল। মসজিদের ভেতরে নামাজ শেষ হওয়ার পর আরশকে একপাশে বসিয়ে সকলে তাকে গোল করে বসলো। মাথার টুপিটা জাইন ঠিক করে দিল। নাসির সাহেব এক কোণে বসা। আরশ চোখ তুলে তাকাতে পারল না, কারোর সাথে দৃষ্টি মিলাতে পারল না। কান্না করায় চোখের পাপড়িগুলো ঘন ঘন দেখাচ্ছে। ইমাম সাহেব পড়তে শুরু করলেন, নিকানামা, মেয়ের বাবার নাম, মায়ের নাম, মেয়ের নাম, ঠিকানা, সব কিছু। আরশের কানে কিছুই আসলো না। সে তো মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের পলক না ফেলেই ইমাম সাহেব বললেন, এই বিবাহে রাজি থাকলে বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। আরশ কিছুই বলল না। নুসরাত নাসির এই তো তার পাশে এসে বসেছে। অনিকাকে বিয়ে করছে কিনা তা জিজ্ঞেস করছে। বেইমানি করবে যখন, তাহলে তাকে কথা দিল কেন এইসব বলছে। আরশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝের দিকে। জাইন ধাক্কা দিল তাকে আস্তে করে। আরশ নড়ল না। জাইন আবারও ধাক্কা দিল। এবার একটু নড়ে চড়ে উঠল। ভরকে উঠে চোখের পাতা ফেলল। জিজ্ঞেস করলো, কি হয়েছে? জাইন কিছুকাল ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো। বলল, যা বলতে বলছেন ইমাম তা বল। আরশ অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ইমাম কি বলেছেন? ইমাম সাহেব ছেলের মানসিকতা ভালো নেই বুঝলেন, তাই আবারও প্রথম থেকেই শুরু করলেন বিবাহ নিকাহনামা পাঠ করা। আরশ এবারও কিছু শুনল না। তার চোখে নুসরাত ভাসছে, কানে শুধু নুসরাতের গলার স্বর ভাসছে। ইমাম সাহেব বললেন, রাজি থাকলে বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। আরশ যন্ত্রের ন্যায় ঠোঁট নাড়িয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। পাত্রে তিনবার সম্মতি নেওয়ার পর শাহেদ খান, নাসির সাহেব, হেলাল সাহেব, সোহেব সাহেব আরও কিছু মানুষ পাত্রের সম্মতি নেওয়ার জন্য বেরিয়ে গেল। মসজিদে থেকে গেল মাহাদি, জাইন, ইরহাম, আহান আর সোহেব সাহেব। অনেকক্ষণ আরশকে বোঝালেন ভদ্রলোক। আরশ টু শব্দটি করল না।
চুপ করে বসে রইল। শুনল সবার কথা। শেষে সোহেদ সাহেব বলে উঠলেন, ওঠো। নতুন বউ ভীষণ আশা নিয়ে বসে আছে আমাদের বাড়িতে, তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। ওঠো আরস, এত হতাশ হতে নেই। যা হয় ভালোর জন্যই। তোমার ভাগ্যে যা আছে সে হাজারো সমস্যা হলেও তোমার ভাগ্যেই থাকবে, যে নেই সে কিছুতেই থাকবে না। এইটা বোঝো তো তুমি? তাহলে জেদ ছেড়ে ওঠো আর উঠে দাঁড়াও। আরস উঠে দাঁড়ালো না। অনেকক্ষণ বোঝানোর পরেও যখন উঠে দাঁড়ালো না, সোহেদ সাহেব টেনে হিঁচড়ে দাঁড় করালেন। উঁচু লম্বা পুরুষালী শরীরটা উঠে দাঁড়াতেই দুলে উঠল। জাইন আঁকড়ে ধরল বাহু। টান টান শরীরে গায়ে জড়ানো পাঞ্জাবির জায়গায় জায়গায় ভাঁজ পড়েছে। মসজিদ থেকে বের হতেই স্লিপার পায়ে ঢোকালো সে। নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে এগিয়ে চলল বাড়ির দিকে। সৈয়দ বাড়িতে ঢুকতে যাবে, জাইন থামিয়ে দিল। বলল, ওই বাড়িতে নববধূ। আরও সেবার রাগে ফেটে পড়ে, মুখ ঘুরিয়ে তাকায় ভাইয়ের দিকে। সব রাগ জেদ গিয়ে পড়ে জাইনের ওপর। হাতের মুঠি পাকিয়ে ঘুষি বসায় পরপর দুইটা। চিৎকার করে ওঠে, ওই বাড়িতে কেন সব কিছু? ওই বাড়ির মানুষগুলোর উপর দিয়ে কী যাচ্ছে কেউ কি বুঝতে পারছে না? তাদের মেয়ে জামাই বিয়ে করছে, তাদের বাড়িতে নতুন বউকে শাস্তে পাঠিয়ে দিয়েছো তোমরা। তোমাদের চিকিৎসার প্রয়োজন। কমন সেন্স কোথায় সবার? আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি চোখ মেলাতে পারছি না ওই বয়স্ক লোকটার সাথে। আর এখন আবার ওই বাড়িতেই যেতে হবে। আমাকে কি কারো মানুষ মনে হয় না? আমিও মানুষ, আমি মানুষ, আমার অনুভূতি আছে। আরসের ঘুষিতে জাইন দুই পা পিছিয়ে যায়। ঝুঁকে নাকে হাত দিতেই দেখে রক্ত। আরস চেঁচাচ্ছে, সব শোনে জাইন। এবার উঠে দাঁড়ায় সে। শুভ্র চেহারাটা লাল বর্ণ ধারণ করেছে রাগে। কপাল কুঁচকে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। ফিরিয়ে বসায় ঘুষি ভাইয়ের গালে নাকে। দাঁত লেগে আরসের ঠোঁট কেটে যায়। কিছু বুঝে ওঠার পূর্বে জাইন কলার চেপে ধরে চেঁচিয়ে ওঠে, এত যদি পছন্দ করতিস, এতই যদি চাইতিস, তাহলে কেন ছেড়ে দিয়েছিলি? কেন তালাক নিয়েছিলি? কেন ওই বাড়ির মেয়েকে রেখে বিদেশে গিয়েছিলি? এই জবাব দে। তোর একার জেদ আছে, আমাদের নেই? তুই একা মানুষ, আমাদের মানুষ মনে হয় না? জায়ানকে টেনে ছাড়িয়ে নিলেন সোহেব সাহেব। দুজনকে ধমক দিয়ে বললেন, কি শুরু করেছো তোমরা দুজন? এগুলো কেমন আচরণ? রাস্তায় দাঁড়িয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করছো, মারামারি করছো, একজন আরেকজনের নাক মুখ ফাটিয়ে ফেলছো। জাইন কিছু বলতে নেবে, সৈয়দ সাহেব ঠোঁটের উপর আঙুল চাপলেন। বললেন, চুপ, একদম চুপ জাইন। চুপচাপ আগাও, না হলে এই বয়সে তোমাদের গায়ে হাত তুলতে আমার একটুও বুক কাঁপবে না। তুমি আর আরশ আমার কাছে আহান আর ইরহামের মতোই। জাইন ঠোঁট বাঁকিয়ে শ্বাস ফেলল। হাতের তালু দিয়ে ঠোঁট মুছতে মুছতে আগালো সামনে। সোহেদ সাহেবের সাথে হেঁটে গেল আহান, ইরহাম, আরশ। নাসির মঞ্জিলের ভেতরেই প্রবেশ করার পর শোনা গেল পাত্রের স্বীকারোক্তি নেওয়া হচ্ছে। ইমাম সাহেব জিজ্ঞেস করছেন, এই বিবাহে রাজি থাকলে বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। ওপাশ হতে কোনো শব্দ ভেসে এলো না। লাল লেহেঙ্গা পরিহিত মেয়েটার মুখটা সামনের দিকে ঘোরানো, আরও শুধু পিঠ দেখতে পেল। ইমাম আবারও স্বীকারোক্তি চাইলেন নববধূর কাছে, উত্তর আসলো না। অতপর সময় নিয়ে খুব আস্তে ধীরে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ কবুল। আর শুনতেই পেল না গলার স্বরটা, এতটাই ক্ষীণ ছিল সেই গলার কবুল উচ্চারণ। বাতাসের বেগে বাড়ি খেয়ে হারিয়ে গেল শব্দগুলো কোথাও। সে এক পা দুই পা করে এগিয়ে গেল। পায়ের তালুতে ঠান্ডা মেঝের স্পর্শ পাচ্ছে। মেয়েটার মাথার ওপর দেওয়া পাতলা দোপাট্টায় তার খুলে রাখা চুল দেখা যাচ্ছে। আরশ এগিয়ে যেতে যেতে বিবাহ পড়ানো শেষ করে ফেললেন ইমাম সাহেব। ভদ্রলোক নিজের দাড়িতে হাত বুলিয়ে দিয়ে বললেন, বিবাহ সম্পূর্ণ হলো। ইসলামী শরীয়ত মতে আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। স্বামীকে সবসময় সম্মান করো কিন্তু মা, তাকে নারাজ হতে দিও না কখনো। ও নো, আরশ ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। সো গাইস, তোমরা সবাই মিষ্টি খেয়ে নিও নিজ নিজ দায়িত্বে।